সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ শুনবেন বিমল মিত্রের একটি ভুতুড়ে গল্প, নাম রাত 11টা। শুরু হচ্ছে রাত 11টা। ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল 8টা সাড়ে 8টা বেজে যায়। স্টেশনে নেমে আরো 5 ক্রোশ হাঁটা। খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগবে আরো 2 ঘন্টা। এরপর একটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপর দুপুর 2টোয়, তারপর শেষ সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজেই যায়। তাই সাধারণত সেই ট্রেনে আমি যাই না। তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি। প্রত্যেক শনিবার দিন দুপুর 2টোর ট্রেনে করে বাড়ি যাই। তাতে সুবিধে খুব, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায়। কিন্তু সব সময় সে ট্রেনে যাওয়ার সুবিধে হয় না। লেখাপড়া ছাড়াও ফুটবল খেলার বেশ নেশা ছিল। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতেই তখন বেশি ভালো লাগতো। কোনো কোনো শনিবার বাড়িতে না গেলেই বাবার চিঠি আসে। লেখেন, তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন? আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম। তোমার শরীর খারাপ হইল কিনা তাই ভাবিয়া খুবই চিন্তিত আছি। পত্র পাঠ উত্তর দিবে। আমি বাবার একাই সন্তান। বাবার বয়স হয়েছে। আমাকে নিয়েই তার যত ভাবনা, চিন্তা, স্বপ্ন, সব কিছু। আমি বড় হব, আমি মানুষ হব, আমি বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে তখন বেশি। আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠাতেন। সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, কখনো কখনো সিনেমাও দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারদিকে এদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলায় বটগাছের ছায়ায় হারুমুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছ থেকে কলকাতার গল্প শোনে। কারোর কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায়ও আসতে পারে না, সে পয়সাই তাদের নেই। তাই আমাকে দেখে তারা একটু একটু হিংসেও করে। আমার চাল চলন, জামা প্যান্ট এসব দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুল ছাঁটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। আমাদের গ্রাম এমনই এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগই পাইনি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য, কিন্তু বাবা তাকে নসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে আসতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন। বলতেন, কিরকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, বলতাম, হ্যাঁ। তিনি বলতেন, হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে। এখন দিনকাল খুব খারাপ। আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি, খুব সাবধান কিন্তু। নসু কাকা আমাদের দেশের নাম করা পুরোহিত মশাই। তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্চা হতো না। কেউ হাতে খড়ি দেবে, তাতেও যেমন তার ডাক পড়তো, আবার তেমন কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে, তাতেও তাকেই চাই।
তারপর আছে বারোয়ারি তলার দুর্গাপুজো। সেখান থেকে শুরু করে ৩ ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব, যত বিয়ে বা ব্রত উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। এই আবহাওয়াতেই আমি মানুষ, কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল, আজ তার কথাই বলি। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছে। ৩ সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখেও দিয়েছিলাম। বলেছিলাম আমি ৩ সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরবো। কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়েই নেওয়া যাক। কিন্তু ঘুম যখন ভাঙলো তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা 3:30। আমার বন্ধু, যে আমার পাশের বিছানাতেই শুতো, সেও দেখলাম অঘোরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, দুটোর গাড়ি তো সে কখন ছেড়ে দিয়েছে। এরপরে তো সেই সন্ধে 6টার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই। কিন্তু সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে সে রাত 11টা বেজে যাবে। শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধা ঘন্টা দেরি করলো। ভাবলাম ট্রেনটা হয়তো এবার আর একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছবো তখন তো ঠিক রাত 12টা বাজবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন দুপুর 2টো ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময়ে মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছলো। আমি নিশ্চিন্ত হলুম। এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। গেটের বাইরেই বাজার। অত রাত বলেই বোধহয় বাজারে তখন লোকজনের ভিড় পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে উঠলাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছাবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে রাজি হলো না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করতে পারলাম না। সবাই বললে অত দূরে সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে নাকি রাত 1টা বেজে যাবে। আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব। তবুও কেউই যেতে রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবা কাশির ওষুধ কিনে নিয়ে যেতে লিখেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগেই ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম আমি। মার জন্য নিয়েছিলাম মলম, তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য। এছাড়াও আরো অনেক খুচরো খাচরা জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছেন। রাস্তা দিয়ে একলা একলাই হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন বড় সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় তাদেরকে। খানিকটা দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। অমাবস্যার রাত। আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার ওপর। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে। মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে। 2-1টা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরেই আবার চুপ করে গেল। তবুও আমার কেমন যেন ভয় করতে লাগলো। কিসের যে সেই ভয় তা বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ও জায়গাটায় হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারদিকে 2-4টে ছোটখাটো দোকান, তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে ফেলেছে তখন। যে যার বাড়ি চলে গেছে। মনে পড়ল বহুদিন আগে ওই বটগাছেরই ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল।
সে ছোটবেলাকার ঘটনা, কিন্তু তখন থেকে ওই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করত। আর তখন তো রাত 10:30। মনে হলো বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়েই পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল। তারা হয়তো ভাবছেন আমি আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিলেন। বাবা হয়তো বলেছেন, আর কেন বসে আছো, খোকা আজকে বোধহয় আর এলো না, তুমি বরং খেয়ে নিয়ে শুয়েই পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছেন, তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন। এইসব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়, তারই একপাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়াতে সেই রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমারই দিকে নেমে আসছে। রাস্তায় যেন তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগুলাম না, এগোতে ভয় করলো আমার। ও কি তবে সেই লোকটারই মূর্তি, একদিন যে বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতুম সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়। আমি নিজের চোখে কখনো তাকে দেখিনি, কিন্তু হঠাৎ আমাকে লক্ষ্য করে সেই মূর্তিটাই কথা বলে উঠল। বলল, কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না, শুধু একটু থেমে বললাম, আমি। আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে একেবারে মুখের কাছে এসে বলল, কে? কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি তখন, কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। মূর্তিটাই তখন বলল, ও তুমি বিমল, ধীরেশ তার ছেলে না? আমার তখন যেন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে, এ যে আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে তো দেরি হলো যে? বললাম, দুপুরে 2টোর ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই এই সন্ধে 6টার ট্রেন ধরে আসছি। নসু কাকা বললেন, তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে। এই রাত বিরেতে কি আসা ভালো? আমাদের গাঁয়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর এই তো কদিন আগেই বাবুদের বাড়িতে ডাকাত পড়েছে। বললাম, তা আপনি এত রাত্তিরে কোথায় যাচ্ছেন? নসু কাকা বলল, জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন, তার বড় ছেলের খুব অসুখ, আমাকেই সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে। যত রাতই হোক আমাকে যেতেই হবে। তার বড় ছেলেরা এখন যায় তখন যায় অবস্থা, তাই খেয়ে নিয়ে উঠেই দৌড়চ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তা তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? আমি বললাম, কই না তো। নসু কাকা বললেন, তবে বোধহয় রাত্রির বেলা ঠাহর হয়নি তোমার। তা বাবা, একলা এত রাত্রিরে এসে কিন্তু ভালো করনি তুমি। যাকে, চলো আমি তোমাকে গাঁ পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আমি বললাম, না না, আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন,
আর তাছাড়া আপনারও তো তাড়াতাড়ি আছে। নসু কাকা বললেন, সে কি কথা? এই এত রাতে তোমাকে কি আমি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি? শুনলে ধীরেশ দা যে আমারই উপর রাগ করবে, বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে। আমি হেসে ফেললাম। কি আর করা যাবে, ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসোনি, সেজন্য ধীরেশদা খুব ভাবছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার বয়স হয়েছে, তোমার যত পড়াশোনাই থাক, সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারবে না? তুমি যখন বড় হবে, নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গেই চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি, তখন নসু কাকা বললেন, ওই দেখো, ওই তো তোমাদের বাড়ি, এবার আর কোনো ভয় নেই। আচ্ছা, আমি চলি কেমন, আমার খুব তাড়া আছে। বলেই তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা, বাবা। বাবা আমার ডাক শুনে ধর্মর করে জেগে উঠেছেন, মাও উঠে পড়েছেন। তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন, খোকা, তুমি এসেছো? কোন ট্রেনে এলে? দুপুরেরটাতে আসতে পারলে না? বললাম, দুপুরবেলা যে পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়লুম, নইলে। বাবা বললেন, তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয়? জানোই তো বাড়ি পৌঁছতে রাত 11টা-12টা বাজবে। তাছাড়া গায়ে তো পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো? কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাতও পড়েছিল। আমি বললাম, আমি তো অত শত জানতুম না। রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে, তিনিই আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। নসু? নসু কাকা? আমি বললাম, হ্যাঁ, তার সঙ্গেই তো নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন, তাদের বড় ছেলে নাকি মরো, তারই শান্তি সস্তেন করতে। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন, মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছ, তোমার নসু কাকা তোমার সঙ্গে কথা বলেছেন। আমি বললাম, বারে, আমি ভুল দেখব কেন? আমার নসু কাকাকে আমি চিনতে পারবো না? বাবা এবার বললেন, কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিনই মারা গেছেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তারই সৎকার করে এলুম। শেষ হলো আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকবেন।